তো গতকাল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন প্রত্যেকটি সাবজেক্টেরই ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত করেছে। তো ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পরেও অনেক ক্যান্ডিডেটের মনের মধ্যে অনেক ডাউট রয়েছে যে এই প্রশ্নটার উত্তর কেন এরকম হলো বা এটার উত্তর কেন এরকম নয়। প্রত্যেকের মনে এই ধরনের অনেক সংশয় বা ডাউট দেখা দিয়েছে। তো আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি কথা দিচ্ছি যে তোমাদের মনের মধ্যে আর কোনো রকমের ডাউট থাকবে না। আমি সব কিন্তু তোমাদেরকে ক্লিয়ার বলে দেবো কেন প্রশ্নের উত্তর নেওয়া হয়েছে বা কেন কোন প্রশ্নটা তোমরা চ্যালেঞ্জ করতে পারো বা চ্যালেঞ্জ করলে প্রশ্নটা আদৌ তোমরা নম্বর পাবে কি না, এই ধরনের বিষয়গুলো নিয়ে তোমাদের আর কোনো রকমের ডাউট থাকবে না। তো তোমাদেরকে অনুরোধ করব তোমরা এই ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি খুব তাড়াতাড়ির মধ্যে উত্তরগুলি বলার চেষ্টা করব। তো এখানে দেখো আমি প্রশ্নগুলো পড়ছি না, যেগুলো ডাউট থাকবে সেগুলোকেই খালি আমি ভালোভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথম প্রশ্নের যে উত্তরটা রয়েছে এটা কিন্তু হয়ে যাবে এখানে দেখো নীলগিরি পাহাড়। এটা আমি আর বিস্তারিতভাবে আলোচনা করছি না, যেগুলো ডাউট থাকবে একমাত্র সেগুলো নিয়ে আলোচনা করব। 2 নম্বরেরটা দেখো কি রয়েছে, এই যে 2 নম্বরের প্রশ্নটা দেখো রয়েছে, এর উত্তর দিয়েছে কমিশন দিয়েছে সি ধ্রিয়ান। তো এবার এখানে দেখো এই প্রশ্নটাই অনেকের মনের মধ্যে কিন্তু ডাউট রয়েছে যে কেন এটা বারখান হলো না ধ্রিয়ান হলো। তো এখানে প্রশ্নতে কি বলা হয়েছিল যে রাজস্থানের মরু অঞ্চলে যে সঞ্চয় কার্যের ফলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে যে বালিয়াড়িগুলি সৃষ্টি হয় সেটাকে কী বলা হয়। তো কমিশনের উত্তরটা নিয়েছে অপশান সি ধ্রিয়ান। তো অনেকের মনে হতে পারে যে বারখান কেন হলো না। তা আমি এখানে তোমাদেরকে বলছি তোমরা চাইলে এটা করতে পারো, রিভিউ করতে পারো যে কেন এটা হলো না, কিন্তু আমার মনে হয় না যে এর উত্তরটা বাড়বে। কারণ তোমরা যদি ভালোভাবে ক্লাস 9-10-এর টেক্সট বইগুলো ভালোভাবে খুঁটিয়ে পড়ো তো ওখানে দেখবে যে বায়ুর সঞ্চয় কাজের ফলে কী সৃষ্টি হয়, দুটি জিনিস সৃষ্টি হয়। একটা হচ্ছে বালিয়াড়ি আর অপরটা হচ্ছে লোয়েস সমভূমি। তো বালিয়াড়ি হচ্ছে দু রকমের, একটা হচ্ছে তির্যক বালিয়াড়ি বা বারখান, আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি, ঠিক আছে। আর এই যে ধ্রিয়ান রয়েছে এটা হচ্ছে এক প্রকারের চলমান বালিয়াড়ি, যেটা তোমাদের সকলেরই মনে প্রশ্ন যে এটা তো একটা চলমান বালিয়াড়ি, তো এটা ধ্রিয়ান কেন হলো। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে দেখো এখানে বারখানও দেওয়া রয়েছে, শিফও দেওয়া রয়েছে, এই দুটোই তো বালিয়াড়ির উদাহরণ। এখানে তাহলে যদি তোমরা বলো যে বায়ুর সঞ্চয় কার্যের ফলে কেন সৃষ্টি হয়েছে, তো তাহলে বারখানও হতে পারে। বারখান যদি তোমরা বলছো উত্তর কেন হলো না, তাহলে তো শিফও হতে পারে, দুটোই হতে পারে। একটা হচ্ছে তির্যক বালিয়াড়ি, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। কিন্তু এই যে ধ্রিয়ান বালিয়াড়িটা রয়েছে এটাই একমাত্র, এটা মানছি এটা চলমান, এক ধরনের চলমান বালিয়াড়ি, কিন্তু এই বালিয়াড়িটা একমাত্র রাজস্থানের মরু অঞ্চলে দেখা যায়। তো যেহেতু এখানে রাজস্থানের মরু অঞ্চল কথাটা স্পেসিক্যালি দেওয়া রয়েছে তাই এটার উত্তর কিন্তু অপশান সি ধ্রিয়ান হয়ে যাবে। তাই আমি বলবো এটা তোমাদের আর চ্যালেঞ্জ করার, টাকা নষ্ট করার প্রয়োজন নেই। এটা চ্যালেঞ্জ করো তোমাদের, আমার মনে হয় না আদৌ কোনো লাভ হবে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ধ্রিয়ান। তারপরের প্রশ্নটা দেখো রয়েছে 3 নম্বরের প্রশ্নটার উত্তর হয়ে যাবে এখানে দেখো, এটার উত্তর হয়ে যাবে জেরোফাইট। আমি এগুলো নিয়ে প্রশ্নগুলো আর তাড়াতাড়ি আলোচনা করছি না, আমি তাড়াতাড়ি উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তারপরের প্রশ্ন অর্থাৎ এই যে 4 নম্বর প্রশ্নটা রয়েছে, 4 নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে যাবে প্রতিসারি পাত সীমান্ত, এটা সকলেই জানো, কোনো ডাউট নেই। তারপরের প্রশ্নটা হয়ে যাবে অর্থাৎ 5 নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে যাবে অপশান সি গভীরতার সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয়। এরপর 6 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ স্প্রুস তৈগা বায়ুময়ী বৃক্ষটি লক্ষ্য করা যায়। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আটলান্টিক মহাসাগর। তারপরের প্রশ্ন 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর এখানে এইটা নিয়েও আবার অনেকের মধ্যে ডাউট রয়েছে। প্রশ্নটা দেখো ভালোভাবে কি বলা হয়েছে, তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন, মানে কোন কারণে আমরা তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করব জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের চেয়ে। তো এর উত্তরটা কমিশন নিয়েছে অপশান সি। এবার তোমাদের অনেকের মধ্যে ডাউট রয়েছে যে এটার সঠিক উত্তর অপশান সি হবে না অপশান ডি হবে। তো এটা দেখো এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন, এটার উত্তর অপশান সিও হতে পারে অপশান ডিও হতে পারে। তা আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এটা নিয়ে চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ জানাবে, কারণ এটা যদি এমনও হতে পারে যে কমিশন এই দুটোকেই সঠিক উত্তর হিসাবে গণ্য করতে পারে। কারণ এখানে কমিশন এই কথাটা বলছে যে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় অপেক্ষাকৃত কম, কিন্তু আমি দেখলাম অনেক স্টুডেন্টই বলছে কিছু বইয়ে লেখা রয়েছে যে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যয় প্রথমে তো তুলনামূলকভাবে কম হয়, কিন্তু আপেক্ষিকভাবে মানে পরবর্তীকালে এর ব্যয় কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে অনেক বেশি। তো তাহলে এই অপশানটা হওয়া উচিত নয়, তো এর সঠিক উত্তর অপশান ডি হতে পারে। তো এরকম পরিস্থিতি হলে কমিশন তখন এটার উত্তর চেঞ্জও করতে পারে বা হয়তো সি বা ডি এই দুটোকেই সঠিক উত্তর হিসাবে নির্বাচন করতে পারে। তো আমি তোমাদেরকে বলবো যারা ভাবছো এই প্রশ্নটা চ্যালেঞ্জ করবো তারা অবশ্যই চ্যালেঞ্জ করতে পারো। তারপরের যে প্রশ্নটা রয়েছে সেটা দেখো হলো 9 নম্বর প্রশ্ন, এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিস্তর, এগুলো কোনো ডাউট নেই এগুলোর মধ্যে। তারপরের প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ম্যাঙ্গানিজ। পরের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে
অপশান এ ফসফরাস। তারপরের প্রশ্নের দেখো সঠিক উত্তর হয়ে যাবে এশিয়া। এটা আবার অনেকে বলছিল ইউরোপের কোনো চান্স নেই, এটা এশিয়া মহাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি আর জনঘনত্বও সবচেয়ে বেশি, কোনো ডাউট নেই এর মধ্যে। তারপরের প্রশ্ন দেখো রয়েছে স্বল্প লবণতা কোথায় দেখা যায়, এটারও সঠিক উত্তর হয়ে যাবে নদীর মোহনায়, অপশান সি। তারপরেরটা হয়ে যাবে, এটা তো রয়েছে অপশান বি 10%। তারপরের প্রশ্ন হচ্ছে কোনটি একটি শীতল স্রোত, তো এটা হয়ে যাবে অপশান বি হামবোল্ট স্রোত। তারপরের প্রশ্ন রয়েছে এই পাতাতে রয়েছে, দেখো এখানে কোন প্রশ্ন রয়েছে, এটা রয়েছে কি হয়ে যাবে, এটার উত্তর হয়ে যাবে অপশান এ মধ্যমা হয়ে যাবে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মধ্যমা। তারপরের প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে নিকবিন্দু উদ্ভব হয়, এটারও সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কোনো ডাউট নেই, বহুচক্রিক নদী উপত্যকায় নিকবিন্দুর উদ্ভব হয়। তারপরের প্রশ্ন হয়ে যাবে 18 নম্বর প্রশ্ন, এটারও সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মৃত্তিকা বিসর্পণ। তারপরের প্রশ্ন হয়ে যাবে 19 নম্বর প্রশ্ন, এটার সঠিক উত্তর হয়ে যাবে নরওয়ে, অর্থাৎ নাশপাতির মতো বিন্যাস দেখা যায়। এরপরে 20 নম্বরে এটার সঠিক উত্তর হয়ে যাবে লাদাং, অপশান ডি। এটা নিয়ে অনেকের আবার ডাউট রয়েছে যে ইন্দোনেশিয়াতে লাদাং দেখা যায় না মালয়েশিয়ায় দেখা যায়, তো দেখো দু রকমভাবেই বলা হয়, ইন্দোনেশিয়াতেও মালয়েশিয়াতেও লাদাংই বলা হয়। তো আমার মনে হয় তোমরা মনে ডাউট থাকতে পারে, কারো যদি ইচ্ছে হয় করতে পারো, তো আমার মনে হয় না যে এটার কোনো তোমাদের নাম্বার বাড়বে বা উত্তর চেঞ্জ হবে, এটার কিন্তু সঠিক উত্তর লাদাংই থাকবে। তারপরে দেখো 21 নম্বরের প্রশ্ন, এটার তো সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনেটাইট, অপশান সি। তারপরের প্রশ্ন অর্থাৎ 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উইলিয়াম মরিস ডেভিস, এগুলো কোনো তো ডাউটই নেই। তারপর 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পাঞ্জাব। এগুলো আমি কিন্তু প্রশ্নগুলো বলছি না, তাড়াতাড়ি যাতে ভিডিওটা লং না হয় তোমাদের সুবিধার জন্যই আমি কিন্তু এগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছি। একমাত্র যে প্রশ্নগুলোতে ডাউট থাকবে সেগুলোকেই আমি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব, আর একবার আলোচনা করে দেওয়ার পর আমি কথা দিচ্ছি তোমাদের মনের মধ্যে আর কোনো ডাউট থাকবে না যে কেন এই বিষয়গুলো হলো। তো পরের প্রশ্নটি হয়ে গেল অপশান এ পেডোকেল। তোমাদেরকে অনুরোধ করব তোমরা ভিডিওটি কিন্তু একটু শেষ পর্যন্ত দেখবে, তাহলে আর কোনো ডাউট থাকবে না। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কাম্য জনসংখ্যা। তারপরেরটা হয়ে যাবে অপশান এ অধ্যাপক হারবার্টসন। এরপরের সঠিক উত্তর দেখো, এরপরের প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ 27 নম্বরের, এটা তো সাধারণ সাংক্ষেপ অভিক্ষেপ অর্থাৎ সিম্পল কনিক্যাল প্রজেকশন, অপশান সি হয়ে যাবে। তারপরের প্রশ্ন অর্থাৎ 28 নম্বর প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তর, এটা তো অপশান এ মেসোস্ফিয়ার। তারপরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, 29 নম্বর প্রশ্নটাও দেখো এটা নিয়েও অনেকের মধ্যে ডাউট রয়েছে। যেরকমভাবে আমরা আমি একটু আগেই বললাম যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন কেন্দ্র জলবিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কেন প্রকল্পটা নিয়ে অপশন নিয়েছে, ওটাও একটা কনসেপচুয়াল প্রশ্ন। আর এই যে 29 নম্বর প্রশ্নটা রয়েছে বহির্মুখী প্রব্রজন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না, তো এখানে কমিশন সঠিক উত্তর নিয়েছে অপশান সি। যদিও বা এটার উত্তর অপশান সি হওয়া উচিত অনেকের মতেই, কিন্তু আমার মনে হয় বা অনেকেরই মনে হচ্ছে যে এটার সঠিক উত্তর কিন্তু অপশান ডি হতে পারে। তো তোমাদের যাদের মনের মধ্যে ডাউট আছে তাদেরকে বলবো এই প্রশ্নটাও তোমরা চ্যালেঞ্জ করতে পারো, হয়তো দেখা যাবে। কারণ কনসেপচুয়াল প্রশ্নতে কী হয় যে কমিশন যে উত্তরটা দেখছে প্রত্যেকটা কারণ ভ্যারি করে, এখানে যে কোনো বইয়ে বিভিন্ন রকমের কারণ দেওয়া থাকতে পারে, তো এটাও হতে পারে এটাও হতে পারে, এটা নিয়ে কিন্তু অবশ্যই ডাউট রয়েছে। তোমরা চাইলে এটা কিন্তু চ্যালেঞ্জ করতে পারো, কিন্তু উপযুক্ত প্রমাণ তোমাদেরকে উপস্থাপন করতে হবে। এটার উত্তর অপশান সি এখন নেওয়া হয়েছে, কিন্তু ডিও হতে পারে। তারপরের প্রশ্নটা দেখো রয়েছে 30 নম্বর প্রশ্ন, 30 নম্বর প্রশ্নটার উত্তর রয়েছে নারকোন্ডাম, অপশান সি। এটা নিয়ে আবার কেউ ডাউট দেখাচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা অনেকেই বলছে এট না হবে না। যদি তোমরা দশম শ্রেণীর ভালোভাবে বইটি টেক্সট বইটি খুঁটিয়ে পড়ো, তো তাহলে ওখানে দেখবে যে যখন ভূপ্রাকৃতিক ডিভিশন অর্থাৎ ভূপ্রাকৃতিক বিষয় নিয়ে যখন আলোচনা করা হয়েছে ভারতের ভূপ্রাকৃতিক বিষয়গুলি নিয়ে, তখন সেখানে কিন্তু বলা হয়েছে যে আন্দামান দ্বীপপুঞ্জে কী রয়েছে, ব্যারেন বলে একটা জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে আর নারকোন্ডাম বলে একটা মৃত আগ্নেয়গিরি রয়েছে। তো এটা ক্লাস 10-এর টেক্সট বুকতে রয়েছে। এবার পরে কোনটা সুপ্ত হবে না হবে এই ধরনের চেঞ্জ বিষয়গুলো কারেন্ট তো ওরকম হয় না, গুগলে অনেক রকমের বিষয় থাকে, অনেকে হয়তো এটা এটনা বলছো, হয়তো বলছো নারকোন্ডাম সুপ্ত হয়ে গেছে এখন, এরকমভাবে হবে না। চাইলে তোমরা দেখতে পারো, কিন্তু এটার উত্তর আদৌ চেঞ্জ হবে না, এটার উত্তর নারকোন্ডামেই হবে। যারা নারকোন্ডাম করেছো ঠিক হবে, আমি যার প্রশ্নটা পেয়েছিলাম সে এটনা করেছিল, তো অবশ্যই সেটা ভুল হয়েছে, এটনা হবে না সঠিক উত্তর, এর উত্তর হবে নারকোন্ডাম। তারপরের প্রশ্নটা এখানে দেখো 31 নম্বর, এটা তো আছেই, ক্লস্ট্রিডিয়াম হয়ে যাবে অপশান সি এর সঠিক উত্তর। তারপরের প্রশ্নটা হচ্ছে 360 ডিগ্রি, অপশান ডি এর সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন রয়েছে সেটি রয়েছে এর সঠিক উত্তর হয়ে যাবে আফগানিস্তান,
অনেকের মনের মধ্যে এটাতেও ডাউট ছিল যে আফগানিস্তান না বাংলাদেশ হবে, তো বাংলাদেশ হবে না, এর সঠিক উত্তর জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি আফগানিস্তানে হবে। তো যারা আফগানিস্তান করেছো তাদের ঠিক হয়েছে, বাংলাদেশিদের ভুল হয়েছে, আর এটা চেঞ্জ হবে না। তারপরের প্রশ্ন দেখো রয়েছে এখানে 34 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে, 34 নম্বর প্রশ্নটাও রয়েছে অপশন ডি ঊর্ধ্ববঙ্গ শৈলশিরা, এটা অপশন ডি হয়ে যাবে ঠিক। পরের প্রশ্ন 35 নম্বর, সব থেকে কনফিউশন প্রশ্ন, যেটা বেশিরভাগ ক্যান্ডিডেটদের মনে হচ্ছে যে এটা কেন হলো এটা কেন হলো। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক, তো এর কমিশন এর সঠিক উত্তর নিয়েছে অপশন ডি কেন্দ্রমণ্ডল। আর সবার মতে যে ভূত্বকের তো দুটি অংশ রয়েছে, একটা মহাদেশীয় ভূত্বক একটা মহাসাগরীয় ভূত্বক। সকলেই জানো যে মহাদেশীয় ভূত্বক কী হয়, মহাদেশীয় ভূত্বক পুরু হয় কিন্তু কম ঘন হয়, আর মহাসাগরীয় ভূত্বক পাতলা হয় কিন্তু বেশি ঘন হয়। এই অনুযায়ী তোমাদের মতে বলা হয় যে মহাসাগরীয় ভূত্বকটা ঘনত্ব সর্বাধিক। কিন্তু এইখানে যে পৃথিবীর ভূত্বকের কথাটা বলা হয়েছে, তো এর যুক্তিতে কমিশন যে যুক্তিটা দিতে পারে, তো এখানে দেখো তোমরা যদি ভালোভাবে তোমাদের যে 9-10-এর এসএসসি সিলেবাসটা দেখো, তো ওখানে কিন্তু কোনোভাবেই উল্লেখ করা নেই যে ইন্টেরিয়র অফ দ্য আর্থ সারফেস, ওখানে কিন্তু সিম্পলভাবে লেখা রয়েছে আর্থ ক্রাস্ট। আর ব্র্যাকেটের মধ্যে কি লেখা রয়েছে, আর্থ ক্রাস্টের ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং। অর্থাৎ আর্থ ক্রাস্টের মধ্যে কি কি রয়েছে, ভূত্বক রয়েছে, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল, ওখানে কিন্তু সিম্পল রয়েছে। এবার তোমরা যদি বলো আর্থ ক্রাস্ট মানে কি, আর্থ ক্রাস্ট মানে তো পৃথিবীর ভূত্বক, তাহলে কি কমিশন কি তোমাদেরকে বা আমাদের এসএসসি কি সিলেবাসটা শুধুমাত্র পৃথিবীর ভূত্বকটাই আমাদেরকে পড়তে বলেছিল? তো পৃথিবীর ভূত্বকের মধ্যে যদি পড়তে বলেছিল তাহলে আমাদের কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল এগুলো পড়ার উচিত ছিল না, কেবলমাত্র শিয়াল সীমা পড়লেই হয়ে যেত। কিন্তু যেহেতু কমিশন এই যুক্তিতেই এটার উত্তর কেন্দ্রমণ্ডল নিয়েছে, তোমরা চাইলে এটার উত্তর করতে পারো মহাদেশীয় ভূত্বক, কিন্তু আমার মনে হয় না এটা চেঞ্জ হবে, এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। কারণ সিলেবাস অনুযায়ী এসএসসির যে অফিসিয়াল সিলেবাসটা রয়েছে সেখানে দেখবে পুরোভাবে লেখা রয়েছে আর্থ ক্রাস্ট, ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে ইটস কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং। তো ওই অনুযায়ী একমাত্র এটা সঠিক উত্তর অপশন ডি হয়ে যাবে কেন্দ্রমণ্ডল। তারপরের প্রশ্ন 36 নম্বর প্রশ্নটার উত্তর হয়ে যাবে অপশন সি তামিলনাড়ু উপকূল, কোনো ডাউট নেই এগুলো। আর এরপরের প্রশ্ন 37 নম্বরটার হয়ে যাবে কেরালা, অপশন ডি। 38 নম্বরে প্রশ্নটা হয়ে যাবে অপশন সি 22 ব্যালটের সূত্র। তারপরের প্রশ্ন হয়ে যাবে 39 নম্বর, প্রশ্নটা হয়ে যাবে অপশন বি 1979। এবার এই প্রশ্নটা নিয়েও অনেকের ডাউট রয়েছে, ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মনেক্স সঞ্চালিত হয় কোন সালে? তো অনেকেই বলছে এটা 1973 হবে, অর্থাৎ 1973। কিছু কিছু বইতে লেখাও রয়েছে, বড় ইংরেজি বইগুলোতেও লেখা রয়েছে যে 1973। কিন্তু এবার দেখো তোমাদের অপশানেতে এখানে 1973-এর কোনো উল্লেখই ছিল না, এখানে ছিলেন 1970, 1979, 1990 এবং 1960। তাই সঠিক উত্তরটা 1979 নেওয়া হয়েছে। কিন্তু তাদের কারো কাছে যদি উপযুক্ত প্রমাণ রয়েছে 1973 সালে যদি তোমরা বলছো, তো তোমরা চাইলে এটাতেও চ্যালেঞ্জ করতে পারো। তাহলে দেখতে পারো যদি হয়তো, তাহলে এই প্রশ্নটাকে হয়তো ভুল বলতে হবে কমিশনকে, কারণ এখানে আর কোনো অপশন দেওয়াই নেই। 1973, 73 অর্থাৎ 1973 কোনো বইতে লেখা রয়েছে, কিন্তু যেহেতু এখানে অপশন দেওয়া নেই তাই 1979টাকেই উত্তর হিসাবে নেওয়া হয়েছে। এর পরের প্রশ্ন দেখো রয়েছে 40 নম্বরে, এটাতে উত্তর হয়ে যাবে 2002 সাল, কোনো ডাউট নেই। আর তারপরের প্রশ্ন হয়ে যাবে সৌরশক্তি, অপশন বি। এরপরের প্রশ্ন এটা হয়ে যাবে উত্তর অপশন সি তাপি। 46 নম্বর প্রশ্ন এবার দেখে নেব, 46 নম্বর তো হয়ে যাবে এই যেটা রয়েছে অঙ্গার যোজন বা কার্বনেশন, অপশন বি। তারপরে সঠিক উত্তর হয়ে যাবে এটা হয়ে যাবে সোনালিকা, অপশন ডি। আর 48 নম্বর প্রশ্ন, 48 নম্বর প্রশ্নটা এটা দেখো কমিশন নিয়েছে অপশন বি, আর এটার মধ্যে কোনো ডাউটও নেই অনেকের, সবাই জানে যে চিনি শিল্পই হবে অপশন বি। কিন্তু কেউ আমি দেখলাম এটা কার্পাস বয়ন শিল্প করে এসছে, অনেকের মনে এই প্রশ্নটারও ডাউট রয়েছে। এবার কেন করে এসছে আমি বলছি, এটাতেও কিছু বইয়ে লেখা রয়েছে যে কাঁচামালের নিকট গড়ে ওঠে এরকম একটা শিল্পের উদাহরণ দাও। তো এরকম শিল্পের উদাহরণ যেটাকে বলা হয় কার্পাস বয়ন শিল্প উদাহরণ হিসাবে লেখা রয়েছে, তো সেটা পড়ে অনেকেই কার্পাস বয়ন শিল্প করে এসছে। তো যদি এখানে ভালোভাবে বিচার করা যায় তো এর কিন্তু দুটো উত্তরেই ঠিক হচ্ছে, একটা হচ্ছে কার্পাস বয়ন শিল্প, একটা হচ্ছে চিনি শিল্প। চিনি শিল্পটা তো অগ্রাধিকার বেশি আছেই, অবশ্যই ওটাকে কাঁচামালের নিকট করতে হবে, কিন্তু অনেক ক্ষেত্রে উদাহরণ হিসাবে কার্পাস বয়ন শিল্পেরও নাম রয়েছে। তো তোমরা যারা এই দুটি উত্তরের মধ্যে কার্পাস বয়নে করেছো, তোমরা যদি তোমাদের কাছে উপযুক্ত প্রমাণ আছে, কিছু বইতে অবশ্যই লেখা রয়েছে উদাহরণ হিসাবে, সেখানে চিনি শিল্পের উল্লেখ নেই, উদাহরণ হিসাবে যেখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে সেখানে কার্পাস বয়ন শিল্প লেখা আছে। তো তোমরা যদি চাও এটাতেও তোমরা চ্যালেঞ্জ করতে পারো, দেখবে চাইলে কমিশন তখন দুটো উত্তরই নিতে পারে। কিন্তু চিনি শিল্প কিন্তু বদলাবে না, চিনি শিল্প উত্তর সঠিক থাকবে, এর সাথে কার্পাস বয়ন শিল্প অ্যাড হতে পারে।
তারপরের প্রশ্ন অর্থাৎ 49 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, এটা তো অপশান এ হয়ে যাবে পোর্টল্যান্ড, কোনো সংশয় নেই। তারপরের প্রশ্ন হয়ে যাবে, এখানে রয়েছে অপশান ডি হয়ে যাবে ভার্নিয়ার স্কেল 50 নম্বরটা। 51 নম্বরটা হয়ে যাবে এজি ট্রান্সলে, অপশান এ। 52 নম্বর প্রশ্ন, 52 নম্বর প্রশ্নতে কি রয়েছে, এদিকে রয়েছে 52 নম্বর প্রশ্নটা হয়ে যাবে আহমেদাবাদ, অপশান সি এর সঠিক উত্তর। তারপরের প্রশ্ন সমুদ্র জলে লবণতার প্রধান উৎস, এটাই হয়ে যাবে মহাদেশে ক্ষয়ীভূত পদার্থ, অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর। তারপরে 54 নম্বর প্রশ্নটা হয়ে যাবে অপশান এ সঠিক উত্তর। এরপর আসছে 55 নম্বর প্রশ্ন, 55 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হয়ে যাবে মহীসোপান, ঠিক একই রকমভাবে। এরপর 56 নম্বর প্রশ্ন, জাপান উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণবাতটির উদাহরণ কি? ঘূর্ণবাতটির নাম হচ্ছে অপশান ডি টাইফুন। এবার এটা নিয়েও অনেকের মধ্যে সংশয় দেখা দিয়েছে, অনেকে বলছে যে জাপানে যেটা হয় সেটাকে টাইফু বলা হয়। তো এবার দেখো তোমরা বিচার করে দেখো হ্যারিকেন কোথায় হয়, হ্যারিকেন হয় ক্যারিবিয়ান উপসাগরে, হ্যারিকেন ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয় ক্যারিবিয়ান উপসাগরে। টর্নেডো হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। আর গর্জনশীল 40 তো কোনো প্রান্তীয় ঘূর্ণবাত নয়, ওটা 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে গর্জনশীল 40 বলা হয়। তো এবার যে চীন জাপান সাগর উপকূলীয় সাগর রয়েছে সেখানেই কিন্তু টাইফুনটা হয়। এখানে যদি অপশানে টাইফু থাকতো তাহলে হয়তো তোমরা টাইফু সিলেক্ট করতে পারতে বা চুজ করতে পারতে, কিন্তু যেহেতু টাইফুর কোনো উল্লেখই নেই তো এর সঠিক উত্তরটা টাইফুন হয়ে যাবে। এটা তোমাদের ইচ্ছে থাকলে তোমাদের কাছে যদি উপযুক্ত প্রমাণ থাকে তোমরা চ্যালেঞ্জ করতে পারো, কিন্তু এটার সঠিক উত্তর টাইফুনই হয়ে যাবে। তারপরের প্রশ্নটা হচ্ছে 57 নম্বর প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবগুলি, অপশান ডি। তারপরের প্রশ্ন অর্থাৎ 58 নম্বর প্রশ্নটি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর ক্লোরোপ্লেথ, এটাতেও কোনো ডাউট নেই। আর 59 নম্বরটা হয়ে যাবে কোয়ার্টজাইট, সঠিক উত্তর অপশান সি হয়ে যাবে। আর শেষ প্রশ্ন অর্থাৎ 60 নম্বর প্রশ্নটি হয়ে যাবে সিলিকা ও অ্যালুমিনিয়াম, অপশান ডি। তো তোমাদের আশা করছি আর মনের মধ্যে কোনো সংশয় নেই যে কোন বিষয়গুলি নিয়ে আমরা চ্যালেঞ্জ করব বা চ্যালেঞ্জ করব না। আমি বলবো যেগুলি চ্যালেঞ্জ করা উচিত নয় সেগুলোতে করো না, বেকার তোমাদের টাকাটা নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, যদি তোমরা ঠিক উপযুক্ত প্রমাণ দিতে পারো চ্যালেঞ্জ সহকারে তো তোমরা অবশ্যই টাকাটা রিফান্ড হিসাবে ফেরত পাবে। তো তাই বলবো দেখো তোমাদের কী কী বিষয় আমি চেষ্টা করলাম যতগুলো তোমাদের মনের সংশয়গুলো বা ডাউটগুলো কীভাবে দূর করা যায়। আরও যদি কোনো প্রশ্নে তোমাদের ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটা দূর করার তোমাদের ওই ডাউটগুলো দূর করার চেষ্টা করব। ধন্যবাদ।